আমার সঙ্গে দুজন অতিথি আছেন, দুজন সিনিয়র সাংবাদিক। একই সঙ্গে এই পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে। এর মধ্যে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আজকে এখন পর্যন্ত মানে প্রচারণা শেষ হয়েছে, ভোটের জন্য অপেক্ষা করছে ডাকসু। ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। আমরা এই খবরটাকে শিরোনাম ধরেই আমরা একটু আলোচনাটা এগিয়ে নিতে চাই। শেখ নুরুদ্দিন আবির, জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী ডাকসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। নুরুদ্দিন আবির, শুরুতে জানাই যে মানে ডাকসু নির্বাচনে আপনারা প্যানেল দিয়েছেন, মানে বিশ্ববিদ্যালয়ের ভোটের পরিবেশটা কেমন? শুরুতে একজন প্রার্থী হিসেবে এটা একটু জেনে নেই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। যে প্রশ্নটি করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভোটের পরিস্থিতি বা ভোটের পরিবেশটা কেমন, তো আপনারা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে আচ্ছা, আপনি যদি একটু সোজা হয়ে কথা বলেন, তাহলে স্থির হয়ে কথা বললে আমরা ভালো শুনতে পাবো। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। যে প্রশ্নটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, আমাদের সর্বপ্রথম ডাকসু নির্বাচনের যে তফসিলটি হয়েছিল, সেটি সেই অনুযায়ী আমাদের মনোনয়ন উত্তোলন করার সময়টি নির্ধারিত ছিল গত মাসের 17 তারিখ। সেটি কিন্তু বারবার বিলম্বিত হতে হতে সেটির লাস্ট ডেট ছিল, শেষ ডেট ছিল হলো 21 আগস্ট। সেটি কিন্তু আজকে 7 আগস্টে গিয়ে সেটা থেকেছে। তো আপনারা এইটার মাধ্যমে মোটামুটি একটু আন্দাজ করতে পারছেন যে আমাদের আসলে ভোটের বা পরিবেশটা কেমন। বারবার তফসিল চেঞ্জ হচ্ছে, আমাদের নির্বাচন কমিশনাররা তাদের বিভিন্ন ইম্যাচিউর সিদ্ধান্তের মাধ্যমে বারবার এই পরিবেশ সৃষ্টি করছে। আমরা বুঝতে পারছি না বলেই আপনাকে জিজ্ঞেস করছি যে কেন এরকমটি হচ্ছে, কি কারণে। হ্যাঁ, একটা ভোট আয়োজন করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে আচরণবিধি প্রকাশ করা, এরপরে কাজ হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা। আপনারা জানেন যে আমাদের ভোটার তালিকা নিয়ে কিন্তু মূলত আমাদের একটি আপত্তি ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষ, অর্থাৎ যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা ইতোমধ্যে প্রায় মাসখানেক হয়ে গেছে ক্লাস শুরু করেছে, তাদেরকে ভোটার তালিকার বাহিরে রেখে আমাদের এই নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনটি আয়োজন করতে চেয়েছিল। তো সেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, প্রথমে আমরা স্মারকলিপি প্রদান করেছি ভিসি বরাবর, নির্বাচন কমিশন বরাবর আমরা আবেদন করেছি। তারা আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়েছেন যে আমরা ঠিক করে নেব, আমাদের যে মনোনয়ন উত্তোলনের লাস্ট ডেট, ওই ডেটের আগে আমরা ঠিক করে নেব আশ্বাস দিতে কিন্তু তারা এই বিশাল একটি অংশ, প্রায় 4000 শিক্ষার্থী রয়েছে প্রথম বর্ষে, তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমাদের এই নির্বাচনটি তারা অনুষ্ঠিত করতে যাচ্ছিল। তো আমাদের একটা শঙ্কা হচ্ছে যে কোনো একটা বিশেষ দল বা কোনো একটা বিশেষ গোষ্ঠীর তাদের কিছু নির্দিষ্ট ভোট আছে, যার কারণে যদি এই প্রথম বর্ষের প্রায় 4000 শিক্ষার্থী তারা যদি ভোটার তালিকার অন্তর্ভুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কি তাদের কোনো শঙ্কা হচ্ছে কিনা যে তাদের নির্দিষ্ট ভোট যে ব্যাংক, এই ব্যাংক এটা কেন করতে চেয়েছিল, কি যুক্তিতে? যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তারা ভোটার হয়েছে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ডিসিশন কেন হলো? তাদের কোনো ইন্টেনশন ছিল? হ্যাঁ, সেটাই বলছি আমি। তো তাদের হয়তোবা ওই ফার্স্ট ইয়ারদের তারা তাদের গ্রিপে নিতে পারেনি বা তাদের ব্রেন ওয়াশ করতে পারেনি, তাদের পক্ষে নিতে পারেনি। তাদের বর্তমান আমাদের প্রশাসন একটি অদৃশ্য শক্তির ইশারায় নড়াচড়া করছে। স্পষ্ট করে বলুন, অদৃশ্য শক্তি কারা যারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে? এটা একদম আমি স্পষ্ট করে বলতে চাই, এটা আমাদের জামাত এবং শিবির। তো আপনারা দেখতে পাবেন যে যখন তারা
আপনারা মনে আছে যে আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নিকৃষ্ট ঘটনা ঘটেছিল যে প্রত্যেকটি হলের মসজিদে রাতের অন্ধকারে আমাদের প্রাণের স্পন্দন পবিত্র কোরআন শরীফ পড়ানো হলো। তো এই পবিত্র কোরআন শরীফ পড়ানো হলো, এই কোরআনের প্রতিবাদ স্বরূপ জামাত শিবির বা শিবিরের যেই কমিটি আছে, কমিটির বিভিন্ন নেতারা তারা আস্তে আস্তে আত্মপ্রকাশ করতে শুরু করলো। তো তারা এই উসিলে আত্মপ্রকাশ করার পরে একটি নামমাত্র একটি তদন্তের মাধ্যমে একটি ছেলেকে গ্রেফতার করা হলো। যেই ছেলেকে গ্রেফতার করা হলো তার ফেসবুক আইডিতে একদম সম্পূর্ণই শিবির জামাত এবং তার সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট শেয়ার করা বা নিজের ছবি আপলোড করা, এরকম আমরা দেখতে পেয়েছি। আপনারা এটা এই সম্পর্কে অবগত আছেন। আমি একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যে বলেছেন তারা ব্রেন ওয়াশ করতে পারেনি এবং নাম বলেছেন শিবির বা জামাত, যেটি বলেছেন সে কারণে যাতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ফার্স্ট ইয়ারদের শিক্ষার্থীদের ভোটার করতে চায়নি, তাহলে কি কর্তৃপক্ষ বায়াসড আপনি বলতে চান? বাট এই বায়াস পরিবেশে কতটা নিরপেক্ষ নির্বাচন হবে? আমি ইলিয়াস ভাইকে আরেকটা জিনিস যোগ করি, সেটা হলো যে সেখানে ছাত্রদের একটা অংশ, বিশেষ করে আপনি জানেন যে ছাত্রদল প্রায় 15 বছর ক্যাম্পাসে ছিল না, তো তাদের পড়াশোনাও ব্যাঘাত হয়েছে। তো ছাত্রদলের দিক থেকে একটা দাবি ছিল যে সেকেন্ড মাস্টার্সটাকে ভোটার তালিকার ভিতরে অন্তর্ভুক্ত করা, এবং সেটা কিন্তু বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা একসেপ্ট করেনি। বিশেষ করে ছাত্রদলের এটা বড় দাবি ছিল, যেহেতু তারা ভুক্তভোগী, তারা বাইরে ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু এটা একসেপ্ট করেনি। তো সেইটা কোনো বিষয় শিবির ক্যাম্পাসে ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সবসময় ক্যাম্পাসে ছিল, শিবিরের সমস্যা হয়নি, কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে থাকতে পারেনি 15 বছর। তো সেই জায়গা থেকে যেহেতু তাদের একটা দাবি মানা হয়নি, তো সেটা নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা ভোটের হিসাবের মধ্যে, এটা আবির কাছে আমার জানার বিষয়। ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল যে রাজশাহী ডাকসু নির্বাচনে সেকেন্ড মাস্টার্স রাখা হবে কিনা। আপনারা প্রিন্ট মিডিয়া যারা ছিল তারা খুব ভালো করেই জানেন যে আমরা কিন্তু একাডেমিক কাউন্সিলের আগেই আমাদের প্যানেল ঘোষণা করেছি। তো সেকেন্ড মাস্টার্স এর সাথে ছাত্র দলের নির্বাচন করার বা ছাত্র দলের নির্বাচন বানচাল করার বা নির্বাচনের প্রভাব কোনো একটা বিরূপ প্রভাব ফেলানোর কোনো ইচ্ছাই ছিল না। যদি ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমরা একাডেমিক কাউন্সিলের আগে আমাদের প্যানেল ঘোষণা করতাম না। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এবার তো ডাকসু নির্বাচন হচ্ছে 35 বছর পরে। তো 35 বছর পরে যদি আমরা বলি, তাহলে ধরেন ছাত্র তো বটেই, এখন যারা শিক্ষক বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে তাদেরও শিক্ষক হিসাবে নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই। এবং আজকে ছাত্রদল, ছাত্র শিবির এবং অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন সবাই প্রার্থিতা ঘোষণা করেছে, এবং 1233 জন প্রার্থী, যতটুকু আমি জানি, মনে হয় আমি নিউজে পড়লাম 1233 জন প্রার্থী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে আপনার 382 জন আছে বোধহয় ডাকসু কেন্দ্রীয় সংসদে, বাকিগুলো সবাই হলে। তো এখন কেন্দ্রীয় সংসদে রাকসুর কেন্দ্রীয় সংসদে প্রার্থী, হ্যাঁ, তো 23টা পদের বিপরীতে 382 জন, আর বাকিরা সবাই হল সংসদে। তো এখন হল সংসদে, তো এই যে 15 বছর আপনারা ক্যাম্পাসে ছিলেন না, এই ফ্যাসিবাদের অত্যাচারের মুখে 15 বছর পরে যখন আপনারা ফিরে আসতে গেলেন, তখন আবার এই যেহেতু আপনাদের ছাত্রত্ব অনেকেরই শেষ হয়ে গেছে, তো সেই কারণে আবার রেগুলার ছাত্র ক্যাম্পাসে ঢুকতে পারবে, বাকিরা ঢুকতে পারবে না বলে 5 তারিখের পরে আবার একটা নতুন আওয়াজ তোলা হলো, এবং এর ফলে ছাত্রদলকে আবার ক্যাম্পাসে ফিরে আসতে একটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হলো। তো এই ক্যাম্পাস আপনাদের অনেকের কাছেই অজানা, অচেনা, এই প্রশাসন অচেনা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতেও আমরা দেখতে পাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে নির্বাচনে আপনার এই যে অনুপস্থিতির কারণে আপনারা কোনো অসুবিধার মুখে পড়বেন কিনা, বা যারা ক্যাম্পাসে ছিল ভিন্ন নামে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছে কিনা? দেখেন, আপনি যে কথাটা বললেন গত 15 বছর ছাত্রদল ক্যাম্পাসে ছিল না, এইটার আমি একটু আপনাকে বলবো এটা ভুল। কারণ আমি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2021 সালের 16 জুন যেই কমিটিটা হয় 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, সেই কমিটিতে আমি সদস্য, তখন আমি কিন্তু থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো ওই কমিটিতে আমাদের যারা ছিল সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের ছেলেরাও আমাদের ওই কমিটিতে সুযোগ পেয়েছে। আমরা নিয়মিত ক্লাস করেছি এবং আপনারা বিভিন্ন ইন্টারনেট ঘাটাঘাটি করলে জানতে পারবেন যে আমরা নিয়মিত বিভিন্ন দাবিতে, বিশেষ করে স্বৈরাচারী হাসিনার যে সব অনিয়ম, অবিচার, অন্যায়, তার প্রতিবাদ। আপনি কি হলে থাকতে পেরেছেন আবির? আপনি কি হলে ছিলেন? জি, আপনি হলে থাকতে পেরেছেন? হলে ছিলাম না, হলে থাকতে পারিনি, আমরা হলে থাকতে পারিনি। তবে আমরা আমাদের সর্বাত্মকভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের নিয়মিতভাবে নির্যাতন করা হতো, হামলা করা হতো। আমি নিজেও ছাত্রলীগের একাধিকবার হামলার শিকার, এবং আমাদের প্রত্যেকটা নেতা কর্মী যারা ছিলাম আমরা 5 তারিখের পরে কি কোনো বাধার মুখে পড়েছিলেন? জি, 5 তারিখের পরে কোনো বাধার মুখে পড়েছিলেন? 5 আগস্টের পরে? 5 তারিখের ভিতরে 5 তারিখের পরে যে ব্যাপারটা হচ্ছে, আমরা 5 তারিখের পরে ওইরকম ভাবে যে আগের যে ফ্যাসিবাদ স্টাইলের বাধাটা, সেই বাধায় না পড়লেও আমরা বিভিন্ন মিডিয়া ট্রায়ালের শিকারের মাধ্যমে আমরা হ্যারাসমেন্টের শিকার হয়েছি। হ্যারাসমেন্টটা কে করেছে আপনাদের 5 তারিখের পরে? আসলে হ্যারাসমেন্টটা কে করেছে এটা বাংলাদেশের এই মুহূর্তে একটা প্রতিষ্ঠিত সত্য যে এই মুহূর্তে মিডিয়া হ্যারাসমেন্টের যারা করে বট আইডি। আপনারা সকলেই জানেন যে একটা গোষ্ঠী তাদের একজনের 2-3টা করে ফেক আইডি, যেগুলো আইডির কোনো ভিত্তি নেই, এইগুলো আইডির মাধ্যমে আপনি বলছেন যে একটা গোষ্ঠী সাইবার অ্যাটাকের মাধ্যমে আমাদেরকে পরাস্ত করার বিভিন্নভাবে মানসিকভাবে চেষ্টা করেছে। কিন্তু আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ বাংলাদেশের যত ক্যাম্পাস গুলো আছে আপনারা জানেন যে আমরা আমাদের কাজের মাধ্যমে, আমরা আমাদের ছাত্র বান্ধব যেই কর্মসূচি সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা টিকে আছি। যে আবির, আপনারা কি কোনো কারণে কি ভীত, বা আপনি একটি গোষ্ঠী বা একটু আপনারা জানেন এইভাবে বলছেন, আপনার প্রতিপক্ষের না, সেটা কিন্তু আমি একটু আগে স্পষ্ট করেছি। একটি গোষ্ঠী কারা, এই বট বাহিনী, আর বট বাহিনী কারা চালায় বা বট আইডি গুলো কারা চালায়, এটা বাংলাদেশে আমার মনে হয় যে এটা স্পষ্টভাবে এখানে শেষ করতে পারি আমরা। আবিরের জন্য শুভকামনা।